সত্যি তারা তারকাদের মতো আটকে দিতে পারে বয়সকে? এটা আমরা পারি। আমি জিম যাব নাকি যোগা, কোনটাতে আমার সবচেয়ে ভালো? দুটো জিনিস একটা জায়গায় সেম, যে রিলেশনে যাওয়া আর রিলেশন থেকে বেরোনো, মানে যে কোনো কিছু ভালো লাগছে না মানে ঠিক আছে চলো ওটা ব্রেকআপ হয়ে গেল। ভগবদ গীতা কিন্তু তৈরি হয়েছিল অর্জুনের এই না বলার থেকে। সত্যি কি ঘি খেলে মোটা হয়ে যায়? আয়ুর্বেদিকের কথা কি হচ্ছে অমৃত। স্লিপ, স্ট্রেস আর সেক্স, এই তিনটেকে তারা কিভাবে ঠিক রাখবে তাদের নর্মাল লাইফে? একটা সময় ছিল যখন মানুষের শারীরিক এবং মানসিক রোগ বলতে কি তা অনেকটাই মানুষরা জানতো না, কারণ শারীরিক রোগ যদিও থাকতে পারে কিন্তু মানসিক রোগটাকে অতটাও মানুষ গুরুত্ব দিত না। কিন্তু বর্তমান সময়ে শারীরিক এবং মানসিক রোগ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, সেখানে 8 থেকে 80 বা বলতে গেলে জন্মগ্রহণ করার পর থেকেই একটা বাচ্চার রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে। তো আমাদের আজকে আলোচনার বিষয় শারীরিক এবং এই মানসিক রোগটাকে বর্তমান সময়ে আমরা কিভাবে ঠিক রাখবো। তাই আমাদের আলোচনাতে আজকে রয়েছেন ভার্বি দাস, যিনি আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে কোথাও গিয়ে একটু রাস্তা দেখাবেন, কিভাবে মানুষ এই সমস্যার সম্মুখীন থেকে বেরিয়ে আসবেন। তো প্রথমেই দিদি, আপনাকে HR নিউজে স্বাগত। অনেক ধন্যবাদ দিদি। আমরা একদম প্রশ্নতে চলে যাই, যেটা মানুষের মেন অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন শারীরিক এবং মানসিক। আজকে আপনার কাছ থেকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, শারীরিক এবং মানসিক। তো প্রথমেই আমরা যেটা জানবো আপনার কাছ থেকে সেটা হলো বর্তমানে মানুষের কেন এত রোগ বাড়ছে। রোগ বাড়ছে বলতে অ্যালার্জি, সর্দি কাশি বা হজমের সমস্যা এবং ওবেসিটি, এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে বাড়ছে। মানুষের এই সমস্যায় কেন এত সম্মুখীন হচ্ছে এবং মানুষ এখান থেকে বেরিয়ে আসবেন কি করে? হ্যাঁ, এটা একটা খুব বড় সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে দেখা যায় যে কোভিডের পর থেকে যারা আমরা ভ্যাকসিন নিয়েছি তাদের জন্য, এবং যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন বা আমরা অনেকে আছি যারা কোভিড আমাদের হয়েছিল কিনা আমরা জানি না, তো আমাদের মোটামুটি সবারই কম বেশি আমরা অ্যালার্জিতে ভুগছি। মানে অ্যালার্জির এই প্রকোপটা কিন্তু কোভিডের পরে অনেকের মধ্যে দেখা যাচ্ছে, যাদের মধ্যে এই অ্যালার্জি টেন্ডেন্সিটা হয়তো আগে ছিল না। আর এছাড়া যেটা বলবো, আমাদের ডেফিনেটলি পলিউশন, সেটা ডাস্ট পলিউশন বলো, এয়ার পলিউশন বলো, আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল, স্লিপ ডিসঅর্ডার, মানে সব কিছু রয়েছে কিন্তু আমাদের এই তুমি যে যে রোগগুলোর কথা বলছো সেই সমস্ত রোগকে মানে ট্রিগার করার জন্য। এবং এই যে যে জিনিসগুলো তুমি বললে না, এটা ভীষণভাবে কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। মানে ওবেসিটি এখন একটা মহামারীর আকার ধারণ করছে। মানে বাচ্চাদের মধ্যে, কিডসের মধ্যে, টিনেজারদের মধ্যে পর্যন্ত ওবেসিটি দেখা যাচ্ছে, তারা ওবেস। এবং আমার কাছে এরকম ফোন আসে যে ম্যাম কি করা যায়, মানে ওবেস বাচ্চার ওয়েট অনেকটা বেশি। তো এটা তো ডেফিনেটলি লাইফস্টাইল, আর তার সঙ্গে হচ্ছে সুগার ইনটেক, মানে ইনসুলিন স্পাইক দেখা যাচ্ছে। তার সঙ্গে খাবার, আমরা যেগুলো জাঙ্ক ফুড, বাইরের ফুড আমরা যেগুলো নিচ্ছি, সুগারি কন্টেন্ট খুব বেশি পরিমাণে, ময়দা থাকছে। তো এই সমস্ত জিনিস কিন্তু এই ওবেসিটির সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো এইগুলো আছে, তার সঙ্গে প্রপার ঘুম না হওয়া, স্ট্রেস ভীষণ ভীষণ ভীষণভাবে দায়ী আমাদের এই ওবেসিটির আরেকটা কারণ। আর আদার্স যে রোগগুলো রয়েছে সেটার জন্য। তো এই সমস্ত কিছু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা যদি আমরা একটু ডায়েট, একটু মেডিটেশন, একটু প্রাণায়াম, যোগা, এক্সারসাইজ যদি করি, তাহলে কিন্তু এইগুলো থেকে আমরা মানে সম্পূর্ণভাবে নিস্তার পাবো। দিদি, আপনি প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে। এই যে আপনি মেডিটেশনের কথা বললেন, মেডিটেশন অনেকে বর্তমান সময়ে অনেকেই করতে চান। আমি এটা দেখেছি, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অনেক মানুষ এরকম মেডিটেশন করেন বা করতে চান, কিন্তু তাদের যে মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো, আমি মেডিটেশন করতে বসেছি, আমি চোখটা বন্ধ করলাম, কিন্তু আমার যেটা থিঙ্কিং হওয়া উচিত বা যে চিন্তা ভাবনা আসা উচিত সেটা আসছে না। মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হতে পারছি না। আমার নানান ধরনের চিন্তা, তখন চোখটা বন্ধ করলেই অনেক নেগেটিভ চিন্তা, আমার পারিবারিক সাংসারিক কিছু সমস্যা, সেগুলোও কোথাও গিয়ে চলে যাচ্ছে। সব কিছু ক্লিয়ার করবো কী করে? মানে আমি যখন মেডিটেট করবো, শুধুই মেডিটেশন করবো কীভাবে?
আমি মেডিটেশন নিয়ে বলার আগে একটা জিনিস অবশ্যই বলতে চাই যে এই কিছুদিন আগেই ডক্টর তরণ কৃষ্ণের একটা পডকাস্টে আমি মানে শুনছিলাম যে উনি একটা অ্যাব্রিভিয়েশন ইউজ করেছেন MEDSRX, এবং এটা ডক্টর ব্রেন্ডন বুচার্ডের একটা হাই পারফরমেন্স কোচ এই বইটা থেকে নেওয়া। এবং এখানে দেখো ফার্স্টেই রয়েছে এম ফর মেডিটেশন, মানে উনি বলেছেন যদি আমরা এইখানে যে অ্যাব্রিভিয়েশনটি ইউজ করা হয়েছে এটা যদি আমরা ইউজ করতে পারি আমাদের প্রত্যেকের লাইফে, যদি এটা আমরাকে হ্যাবিট মানে আমরা যদি হ্যাবিট বানিয়ে নিতে পারি তাহলে আমাদের কখনো ক্যান্সার হবে না। তো কত বড় একটা ব্যাপার ভাবো যে এই কয়েকটা জিনিসকে যদি আমরা আমাদের হ্যাবিট বানাতে পারি। এবার আমি আসি যে এটা কি রয়েছে, কারণ এম ফর মেডিটেশন, ফার্স্টেই মেডিটেশন, ই ফর রয়েছে এক্সারসাইজ, MED ফর হচ্ছে ডায়েট, মানে প্রত্যেকটা জিনিস দেখো আমাদের লাইফস্টাইলের সঙ্গে কিন্তু ভীষণভাবে কানেক্ট করছে। তো এম ফর ফার্স্টেই মেডিটেশন, ই ফর হচ্ছে এক্সারসাইজ, আর ডি ফর হচ্ছে তোমার ডায়েট, তারপরে হচ্ছে স্লিপ, এস ফর হচ্ছে স্লিপ, আর ফর হচ্ছে তোমার রেস্ট, আর এক্স ফর হচ্ছে তোমার পারপাস বা তুমি তোমার যেটা মানে তোমাকে যেটা মোটিভেট করছে, যেটার জন্য তুমি তোমার কাজ বা অন্য কিছু করছো। তো এই কয়েকটা জিনিসকে যদি আমাদের লাইফের মধ্যে আমরা মানে আমাদের জীবনের সঙ্গী করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ক্যান্সার বা যে কোনো কঠিন রোগ কিন্তু হবে না। এবার তোমার প্রশ্নটায় আমি আসছি যে মেডিটেশন করতে গেলে আমার চোখ বন্ধ করলেই বিভিন্ন রকম জিনিস মাথায় চলে আসে। এটা খুব ন্যাচারাল, কারণ আমরা যখন চোখ বন্ধ করি তখন তুমি দেখবে যে আমাদের যেগুলো মানে আমাদের সাবকনসিয়াস ব্রেনের মধ্যে স্টোর রয়েছে সেটা হতে পারে কালকের কোনো ঘটনা, হতে পারে 1 বছর আগের কোনো ঘটনা, হতে পারে আমাদের সেই চাইল্ডহুড কোনো ট্রমা, যে কোনো কিছু চোখ বন্ধ করলেই চলে আসতে পারে। এবং সেই জিনিসটাকে আমরা যদি ইগনোর করতে থাকি, অ্যাভয়েড করতে থাকি, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস ব্রেনে থেকেই যাবে। তো বেটার তুমি যদি সেই সময় সেটা অ্যাকসেপ্ট করো যে যেটা আমার চোখের সামনে আসছে আমি অ্যাকসেপ্ট করছি এবং চলতে দাও। সেই সিনটা জাস্ট সিনেমার মতন তোমার পরপর স্ক্রিন বাই স্ক্রিন আসবে, তো আসতে দাও এবং একটার সময় কিন্তু সেটা চলে যাবে। এবং যখন চলে যাবে মানে তুমি কিন্তু রিলিফ পেয়ে গেলে, এবং সেই সময় তুমি দেখবে তুমি চোখ বন্ধ করে থাকছো তো তোমার মাথায় আর কিছু আসছে না। তো ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স, তুমি যত বেশি অ্যাকসেপ্ট করবে প্রত্যেক দিনের ঘটনা, কোনো ট্রমা হতে পারে, এমন কোনো ঘটনা যেটা তোমাকে হার্ট করেছে, সেই জিনিসগুলোকে তুমি যখন অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু সেটা সেই জায়গাটা কিন্তু এই ব্লকেজটা থাকবে না, মেডিটেশনেও তোমার কোনো অসুবিধা হবে না। তো মেডিটেশন তখন অনেকটা ইজি হয়ে যাবে তোমার জন্য করা, বা চোখ বন্ধ করে থাকাটা অনেকটা ইজি থাকবে। একটা জিনিস বলছি যে মেডিটেশন যে শুধুমাত্র চোখ বন্ধ করেই করা যায় এটা কিন্তু নয়, জানো তো। মেডিটেশনের না মানে 22 রকম ওয়ে রয়েছে। মানে তুমি ধরো আমি এখন কফি নিয়ে বসবো, তো আমি একা হয়তো একটু চা বা কফি নিয়ে আমি বসেছি, তো ওই যে কাপটা আমি ধরছি, সেটা ফিল করছি, সেটা টাচ করছি, সিপটা নিচ্ছি, এবং প্রত্যেকটা সময় আমি সম্পূর্ণভাবে ইনভলভ। সেটা যে কোনো কিছুতে তুমি যে কোনো যখন কাজ করছো, যখন পুরোপুরিভাবে তোমার সেই কাজটার মধ্যেই ফোকাস রাখছো বা ইনভলভ থাকছো, সেটাও কিন্তু একটা টাইপের মেডিটেশন স্টেটের মধ্যে পড়ছে। দেখবে আমরা অনেক সময় মেট্রো বা ট্রেনের জন্য ওয়েট করি, তো আমাদের ট্রেনটা হয়তো আসছে না, অন্যান্য রুটের ট্রেন বা মেট্রো আসছে, আমরা বসে রয়েছি। তো তুমি জাস্ট তখন যদি ওই ট্রেনটা যাওয়াটা দেখছো বা লোকজন যাচ্ছে, সেটা খুব মাইনুটলি মানে কনসেন্ট্রেট করে সেই জায়গাটায় মানে যে লোকজন যে মুভ করছে সেইখানটা যদি তুমি কনসেন্ট্রেট করো তো তোমার ফোকাসটা কিন্তু সেখানটায় থাকছে, এবং আস্তে আস্তে করে তোমার এই সমস্ত কনসেন্ট্রেশন ওই একটা জায়গায় চলে আসে। তো এটাও কিন্তু টাইপ অফ মেডিটেশন। তো মেডিটেশন তুমি বিভিন্নভাবে মানে আফটারঅল তোমার মনকে শান্ত করা, তুমি কিভাবে মনকে শান্ত করবে, কিভাবে কোনো কিছুতে কনসেন্ট্রেট করবে, তো এটা হচ্ছে মেডিটেশনের একটা ফর্ম। আমরা মনের কথা যখন হলোই সেখান থেকে একটা জিনিস
আশা করি এটা সবার মধ্যে এখন দর্শকরা যারা দেখছেন তাদের বেশিরভাগ মানুষের সঙ্গে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটা হলো মানসিক সমস্যা, সেটাই এক প্রকার অ্যাংজাইটি, লোনলিনেস এবং ডিপ্রেশন। এই তিনটে জিনিস মানুষকে না এখন কুড়ে খাচ্ছে। তো তারা এখান থেকে বেরোবে কি করে? আমি অনেকগুলো বছর ধরে মানে এই হলিস্টিক জার্নিতে রয়েছি। তো প্রচুর মানুষের সঙ্গে রোজ আমার কথা হয় এবং আমার কাছে যারা আসেন তাদের মধ্যে এই স্ট্রেস আর অ্যাংজাইটি নেই, এটা আমি কিন্তু রেয়ার, মানে এরকম হয় না। খুব কম মানুষ এসে আমাকে বলছে যে আমার মধ্যে স্ট্রেস নেই। তো এটা না একটা আমাদের একটা বলে না রেগুলার লাইফের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। আর এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের নিজেদেরকে না বোঝা, মানে সেখানে যদি আমি বলি স্পিরিচুয়ালিটি, যেখানে তুমি নিজের সাথে কানেক্ট করতে পারছো, সেই কানেকশানটা যখন তৈরি হচ্ছে না, আমি বোর হচ্ছি, আমার লনলিনেস, মানে কথা বলার কোনো আমার কাছে লোক নেই, এরকমও হয়। আমরা এখন প্রত্যেকেই মোটামুটি নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করছি। তো আমাদের মানে যারা ওয়ার্কিং প্যারেন্টস রয়েছেন, তো তারা সারাদিন কাজ করছেন, বাড়িতে আসার পরে প্রচণ্ড টায়ার্ড, এবং সেখানে গিয়ে যে একটা গ্যাদারিং সন্তানের সঙ্গে বা আদার্স ফ্যামিলি মেম্বারের সঙ্গে, সেটা কিন্তু হয়ে ওঠে না। তো সেই জায়গাটা থেকে ভীষণভাবে একটা ওই আস্তে আস্তে অভ্যাস, যে জানি তো কথা হবে না আমার, তাহলে কি করব, আমি মোবাইল স্ক্রল করব, আমি ইন্টারনেটে যাব, আমি সোশ্যাল মিডিয়ায় আমি কিছু দেখব। তো এই জিনিসটা কিন্তু একটা অনেক বড় প্যান্ডেমিকের আকার ধারণ করছে। তো সেই জায়গা থেকে ওই ডোপামিন স্পাইক, মানে তখন আমার মনে হচ্ছে এটা করলে আমার একটু ডোপামাইন বাড়বে, তো মানে ওখান থেকে ডোপামিন স্পাইক দেখা যাচ্ছে, তার সাথে সাথে আমার ভালো না লাগা, তার সঙ্গে স্ট্রেস, তার সঙ্গে সব কিছু জুড়ে রয়েছে। তো আমার এটা ভীষণভাবে হচ্ছে, আমি যখন কোনো কিছু বলতে না পারছি, কারোর সাথে যখন কোনো কিছু শেয়ার করার নেই, কেউ নেই আমার কথা শোনার, এবং এটা না এজেড মানুষ, এখন যারা বয়স্ক মানুষরা রয়েছেন বাড়িতে, তাদের লোক নেই যে তারা তাদের ভালো লাগাটুকু শেয়ার করবে, কি খারাপ লাগাটা কাকে বলবে, বলার মানুষ নেই। সেখান থেকে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে আমার ওখানে, আমি যেখানে থাকি। কিছুদিন আগে একজন 75 ইয়ার্স ওল্ড একজন মানুষ সুইসাইড করলেন, যেটা আমার কাছে একটা ভীষণ বড় মানে কোয়েরি, কেন এই সময়, কেন একই মেয়ে ওনার। পরে জানতে পারলাম যে উনি একাকিত্বে ভুগছিলেন। তো এই যে জায়গাটা, এটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এটাও সেই চলে আসছে লাইফস্টাইল আমাদের এমনভাবে তৈরি হয়েছে, এখানে আমরা এই প্রত্যেকেই মোটামুটি একাকিত্বের শিকার, ডিপ্রেশন, ইরিটেশন, এই সমস্ত জিনিস আমাদের ভিতরে একটার পর একটা লেয়ার বাই লেয়ার দেখা যাচ্ছে। বেশ, তাহলে মানুষকে কি করলে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন মানুষ? খুব বড় একটা কোশ্চেন এটা। মানে আমি ফার্স্টেই বলবো, মানে ব্রিদ ইন ব্রিদ আউট, এবং স্লো ব্রিদ ইন স্লো ব্রিদ আউট। মানে তুমি 4 সেকেন্ড ধরে ইনহেল করো, ফার্স্টে 6 সেকেন্ড ধরে সেই এক্সহেলেশন, দেন এই 6 সেকেন্ডটাকে 8 সেকেন্ডে নিয়ে যাও। কীরকম? ফার্স্টে যখন বিগিনার্স, মানে তুমি স্টার্ট করছো, 4 সেকেন্ড ধরে তুমি ইনহেল করছো, দেন 6 সেকেন্ড আর 8 সেকেন্ড ধরে এক্সহেল, মানে স্লো। এরপরে তুমি কি করবে? হোল্ড করবে জাস্ট 2 সেকেন্ড, মানে 4 কাউন্ট আমি ইনহেল, 2 কাউন্ট হোল্ড, আর 8 কাউন্ট এক্সহেলেশন, আর 2 কাউন্ট হোল্ড। এই প্রসেসটা যদি আমি একটু করতে পারি, তাহলে কিন্তু আমার মন শান্ত হবে। মানে প্রাণায়াম, মানে যখনই তোমার ভালো লাগছে না, মানে তোমার ভেগাস নার্ভকে তখন মাথায় রাখতে হবে যে আমার অ্যাক্টিভেট করতে হবে। ভেগাস নার্ভ থাকে হচ্ছে আমার এই কানের পাশ থেকে যাচ্ছে এবং আমার নিচে ইন্টেস্টাইনে চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা পার্টসের মধ্যেই রয়েছে। তো তুমি আরেকটা কাজও করতে পারো, তোমার মাথাকে এই সাইড বেন্ড করতে পারো, তুমি মেক ইউর ফিঙ্গার ভি, দেন কানের পাশ থেকে রাব করতে পারো, এইখানে রাব করতে পারো। এগুলো হচ্ছে তোমার ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার একটা খুব ভালো উপায়। তোমার যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তার মানেই তোমার সেইখানে ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হচ্ছে, তুমি কাম ডাউন হয়ে যাচ্ছ। তো এটা খুব ভালো একটা উপায়, যেখানে তুমি নিজেকে শান্ত করতে পারো। তার সঙ্গে কোনো কিছুতে কনসেন্ট্রেট করার চেষ্টা করো, একটু জল খাও, জলটা খুব ধীরে ধীরে সিপ করে না, মানে সিপটা করো খুব ধীরে, স্লোলি টেস্টটাকে ফিল করো। তো এই কাজগুলো না, এটা হচ্ছে একটা
স্কিল ডেভেলপমেন্টের মতন, যে আমি আমার যখন ভালো লাগছে না তখন আমি এই জিনিসগুলো করব। তোমার ব্রেনকে ট্রিগার করাও যে আমার ভালো লাগছে না, আমি বোর হচ্ছি, মানে আমাকে ব্রেথ ইন ব্রেথ আউট করতে হবে, সেটাও স্লোলি। আমাকে আমার ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করতে হবে, বা কিছু স্মেল নাও। স্মেল ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস তোমার মানে মনকে ভালো রাখার জন্য। যে কোনো স্মেল যেটা তোমার ভালো লাগে সেটা এই হাতের এখানে রাব করে যা স্মেলটা নিলে তুমি দেখবে তোমার ইনস্ট্যান্ট ভালো লাগছে। দেন তোমার মিউজিক থেরাপি রয়েছে, মিউজিক থেরাপি তুমি নাও। কোনো সেতার বা ফ্লুট এই ধরনের, বা কোনো ক্লাসিক্যাল যে ধরনের মিউজিকগুলো তোমার হয়তো শুনতে অন্য সময় ভালো লাগে না, কিন্তু যখন মুড অফ রয়েছে সেই সময় যদি এই ধরনের মিউজিক শোনো, তোমার মন কিন্তু শান্ত হয়ে যাবে। এগুলো করতে পারো, এগুলো ভীষণ উপকারী এবং এটা প্রুভেন এগুলো সব কটা। দিদি, এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো ইয়ং জেনারেশনদের আপনারা দেখবেন যে আমরা শরীরকে ফিট রাখার জন্য ইয়ং জেনারেশন জিমে যাচ্ছে। আপনার কাছে একটাই প্রশ্ন, যেহেতু আপনি একজন যোগা থেরাপিস্ট, সেখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন আসে যে আমি জিম যাব নাকি যোগা, কোনটাতে আমার সবচেয়ে ভালো? দেখো, যোগা আর জিম মানে এই দুটোর পারপাস আলাদা। দুটো জিনিস একটা জায়গায় সেম, যে দুটোই আমার শরীরকে ভালো রাখবে, কিন্তু আমি কোনোটাকেই বলবো না খারাপ বা এইটা ভালো। আমি যোগা থেরাপিস্ট মানে এটা নয় যে আমি শুধু বলবো যোগা করো, না এটা নয়, কিন্তু দুটোর পারপাসটা আলাদা। এবার আমি এটা একটু বুঝিয়ে দিই, তারপরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা তুমি করতে পারো। ফার্স্ট হচ্ছে জিম। জিম আমরা একদম করতে পারি, কারণ আমার মাসেল বিল্ড করবে, আমার খুব তাড়াতাড়ি আমার ফ্যাট লস হবে। তো এই জিনিসগুলো মানে আমার বাইরের দিক থেকে সুন্দর হতে গেলে, মানে আমি যদি বলি কাটিং করতে হবে, আমার সাইজ বা আমার শেপকে একটু চেঞ্জ করতে হবে, তো তাহলে জিম ভীষণ সুন্দর একটা ব্যাপার। আর যোগা হচ্ছে এমন একটা জার্নি যেখানে তোমার বডি, মাইন্ড এবং ইমোশন তিনটে ব্যালেন্স হবে। মানে তোমার বডির যে হারমোনি, যেটা হয়তো একটু এদিক ওদিক হয়েছে, সেটা আবার ফিরে আসবে, তুমি অ্যালাইন্ড হতে পারবে। তো এই জন্য যোগা খুব ইম্পর্টেন্ট। আর যোগা করলে যেটা হচ্ছে আমার হ্যাপি হরমোন সিক্রেশন বেড়ে যায়, মানে আমার সেরোটোনিন সিক্রেশন অটোমেটিক্যালি বাড়ে, আমার মুড ভালো থাকে। তো হরমোনাল যে ব্যালেন্সটা সেটা কিন্তু যোগা মারাত্মকভাবে করে। আর তাছাড়াও তোমার যেটা ইম্পর্টেন্ট, সেটা আমাদের যে বায়োলজিক্যাল এজ রয়েছে, মানে আমার ক্রনোলজিক্যাল এজকে তো আমি চেঞ্জ করতে পারবো না, তো আমার বায়োলজিক্যাল এজকে আমি কমাতে পারবো এই যোগার মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে এবং মেডিটেশনের মাধ্যমে। কিভাবে? যে আমার লিভারের একটা তো এজ হচ্ছে, আমার যদি বয়স এখন 50 হয়, তো আমার লিভারের এজও 50। এবার এই 50 বছর বয়সকে আমি কমাতে পারবো থ্রু যোগা, লাইফস্টাইল, ফুড হ্যাবিট, মেডিটেশন, প্রাণায়ামের মাধ্যমে, যেটা কিন্তু আমার জিমে করা সম্ভব নয়। এবার তোমার যখন আমার এজ এই অর্গানগুলোর কমবে, তখন আমার ওভারঅল আমাকে আমার 50 বছর ক্রনোলজিক্যাল এজ হলেও আমাকে মনে হবে আমার 35। আমি এখন 35 কারোর হলে তাকে মনে হবে 22। তো এটা একটা খুব মানে সায়েন্টিফিক রিজন যে তোমার যোগা কেন ভালো। তোমার মন শান্ত হচ্ছে, তোমার কর্টিসল লেভেল কমে যাচ্ছে, আর যখন তোমার স্ট্রেস হরমোন কমে যাচ্ছে বা তুমি কাম ডাউন হচ্ছ, তখন তোমার হ্যাপি হরমোন বাড়ছে এবং তোমার ভালো লাগা থাকছে, সবসময় ব্লিসফুলনেস লাগছে। এই ব্লিসফুলনেসের জন্য কিন্তু যোগা প্রাণায়াম তোমাকে ভীষণ হেল্প করে, যেটা আমরা মনে হয় যে জিমে ততটা করবে না। আর এখন দেখবে যে জিম করছে বা করতে করতে কার্ডিয়াক অ্যারেস্ট, এটা একটা না খুব কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কি হয়, জিমের আরেকটা জিনিস আমি একটু বলে দিই, যে এটা আমি ফেস করি, যে আমার ভিজারাল ফ্যাট কতটা রয়েছে কোন অর্গানে আমি অনেক সময় জানতে পারি না। আমার হয়তো হার্টে 30% ব্লকেজ রয়েছে, কোলেস্টেরল হয়তো আমার আছে, এবং সেটা আমি কোনোদিনও টেস্ট করাইনি, আমি জানি না। সেখানে গিয়ে আমি জিমে কি করছি, আমি ভারী ভারী মেশিন বা ভারী ওয়েট যখন ক্যারি করছি, আমি রিপিটেশন বাড়াচ্ছি। জিমে নর্মালি সেটা হয় যে রিপিটেশন বাড়ে, এবং এটা করতে করতে একটা সময় বিধ্বস্ত আমি হয়ে যাচ্ছি। আমার তখন এই ইলেকট্রিক্যাল যে সিগন্যাল রয়েছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাস ওখানেই
সবটা শেষ। তো এই যে জায়গাটা, এটা কিন্তু আমাকে মানে না জেনে হচ্ছে, আমি জানতেও পারছি না যে আমার শরীরের কোন প্রবলেমটা রয়েছে। তো একটা মানে এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো যোগাতে হয় না। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তুমি যোগা করলে তোমার তুমি ধীরে 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 মানে তোমার রুটটা ক্লিন হচ্ছে, তুমি রুট থেকে সুস্থ হচ্ছ, রুট থেকে সমস্ত ডিজিজকে তুমি নির্মূল করতে পারছো। তোমার সাইটিকা রয়েছে, ধরো কোমরে তোমার খুব ব্যথা আছে বা ব্যাক পেন রয়েছে, তুমি গিয়ে ওয়েট নিয়ে তুমি স্কোয়াট করছো জিমে, ব্যাস তোমার তো ওখানে কোমরের হেলথ যেটা রয়েছে সেটা আরও ডেটোরিয়েট করে যাবে, কোমর ব্যথা আরও বেশি হবে। তো এই যে ছোট ছোট জিনিস, আমার হাঁটুর প্রবলেম হয়তো হালকা ছিল, জেনেটিক্যালি এসেছে, আমি স্কোয়াট করছি ওয়েট নিয়ে, তো আমার প্রবলেমটা আরও ট্রিগার করে গেল। তো এই রকম জিনিস ছাড়া যোগা জিম দুটোই খুব ভালো এক্সারসাইজ, মাস্ট এক্সারসাইজ। মানে অ্যাটলিস্ট তুমি দৌড়ানোও তোমার যদি শুধু হাঁটো বা দৌড়াও সেটাও খুব ভালো, এক্সারসাইজ মাস্ট। দিদি, আপনি বয়সকে কি করে থমকে দেওয়া যাবে বা আটকে দেওয়া যাবে সেই ব্যাপারে একটুখানি বললেন, আমরা সেই ব্যাপারে ডিটেলস একটু আলোচনা করব, একটু আপনার কাছ থেকে সেই ব্যাপারে একটু বিস্তারিত জানবো। কিন্তু তার আগে একটা জিনিস আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে, মানসিক যে সমস্যা আরেকটা দেখতে পাই আমরা, সেটা হলো মানুষ এখন কিছু মানুষ আপনারা দেখবেন, এরকম মানুষ আপনারা হয়তো এরকম পেশেন্ট এসেছে কিনা আমি জানি না, যদি আসে আপনি একটু জানাবেন দর্শকদের, যে মানুষ সব কিছু পাচ্ছে, তার কাছে টাকা আছে, তার কাছে কী বলবো সব কিছু, এমন খুশি পরিবার সব কিছুই, কিন্তু কোথাও গিয়ে দিনের শেষে সে যখন রাতে ঘুমোতে যাচ্ছে সে তার নিজের মনকে প্রশ্ন করছে যে আমি তো কষ্টে আছি, আমি তো দুঃখে আছি, কিন্তু সে তার কারণটা খুঁজে পাচ্ছে না যে আমি কেন দুঃখিত। এটা থেকে যে কীভাবে বেরোবে এবং কারণটা কীভাবে জানবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ফেস করি যে সব কিছু রয়েছে তারপরেও আমরা ভালো থাকছি না, মানে আমার হ্যাপি হরমোন সিক্রেশনটা অনেকটা কম হচ্ছে, আমার ডোপামাইন স্পাইক সবসময় থাকছে, কিন্তু আমাদের ভালো থাকার হরমোন সিক্রেশন অনেকটা কম। সেই ক্ষেত্রে না আমাদের পারপাস দেখতে হবে যে আমার কি পারপাসে, মানে আমার পারপাসটা কি। আমার যদি পারপাস শুধুমাত্র টাকা ইনকাম করা হয় তাহলে আমার মানে সেই দিকে আমি দেখবো, তখন আমার একটা কিছু তো আমাকে দেখতেই হবে যে এটা একটু কম, যে দেখবে যেখানে তুমি বেশি টাইম দেবে, যেখানটায় যে জিনিসটা বেশি কেয়ার করবে সেটা তো তোমাকে ফল সেরকমভাবেই দেবে। অনেকে আছে যারা সংসারকে খুব বেশি ভালোবাসে, আমি সংসারটা কত সুন্দর করে তৈরি করতে পারবো, কত সুন্দরভাবে সবাইকে ভালো রাখতে পারবো, তাদের ক্যারিয়ার হয়তো সেরকমভাবে হয় না। কিন্তু আমরা প্রত্যেকে কী চাই, আমরা একটা ব্যালেন্স লাইফ চাই, যে আমার ক্যারিয়ার থাকবে, আমার আর্নিং ভালো হবে, আমার ফ্যামিলি লাইফ ভালো হবে, আমার সন্তানরা ভালোভাবে মানুষ হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে সেই জায়গাটায় লিমিট করতে জানতে হবে যে আমার লিমিটেশন কতটা, বা আমি কতটা করব বা কতটা করব না, সেখানেও সেই ওই নিজেকে না বলতে শেখা, যে আমার মাথায় আসছে যে এটা আমি যদি পাই খুব ভালো হবে, বা ওটা যদি করতে পারি ভালো হবে, কিন্তু সেই জায়গাটাকে আমাকে লিমিট করাটা জানতে হবে। দেখবে এটার আনসার করতে গিয়ে আমার একটা জিনিস মাথায় আসলো, যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় কিন্তু বাইরের দিকে খোলা, সেটা যাই হোক, চোখ, কান, টেস্ট, টাচ, এভরিথিং। আমরা শুনিও বাইরের আওয়াজ, আমরা কিন্তু ভিতরকে বা ভিতরের কোনো আওয়াজ শুনি না, ভিতরের গন্ধ পাই না, মানে আমার ভিতরের অর্গানের না, ভিতরের কোনো অর্গানকে আমরা দেখতে পারি, আমরা কিছু কিন্তু পারি না, আমাদের সবটা বাইরের দিকে। তো আমি যখন শপিং মলে যাচ্ছি, নাকে স্মেল আসলো মোমোর স্মেল, তো আমাকে এখন মোমো খেতে ইচ্ছা করছে। আমি তোমার একটা ভালো ড্রেস দেখছি, ড্রেসটা আমার দেখে খুব মনে হচ্ছে এটা যদি আমি কিনতে পারতাম, গিয়ে কিনে নিলাম, ব্যাস আমার খুব ভালো লাগছে। কিন্তু সোল বা তোমার আত্মা কিন্তু এগুলো চায় না, তোমার আত্মা নলেজ চায়, এবং তুমি সেখানে গিয়ে যে কিনে তো নিলে, খেয়ে তো নিলে, এবং কিছুক্ষণ পরে আবার তোমার টেম্পটেশন তৈরি হচ্ছে অন্য আরেকটা জিনিসের জন্য। তো তোমার তখন কি ওই ভালো লাগাটা বা ভালো থাকাটা কি স্টে করছে? ভেবে দেখো, স্টে করছে না। আমার যে কোনো কিছুকে আমি যখন বাইরের দিক থেকে আমার কাছে সেই জিনিসটা আসছে, আমি কিন্তু সেইভাবে হ্যাপি হতে পারছি না। নলেজ খুব বড় জিনিস, ক্ল্যারিটি খুব বড় জিনিস, তোমার ভিতর কি চাইছে, তোমার সোল কানেক্ট কিসের সাথে করছে, সেটা যতক্ষণ না তোমার আসবে ততক্ষণ তুমি ওই তোমার ইন্দ্রিয়ের পিছনে, তোমার মানে তোমার যখন যেটা ইচ্ছা করছে সেই জিনিসের পিছনে ছুটবে। তোমার ভালো থাকা কখনো পসিবল নয় সেই যখন তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার করবে না যে অ্যাকচুয়ালি আমার কি চাই।
দিদি, আমরা এই একটু আগে আপনি বয়সকে আটকে রাখবো কি করে সেটাকে নিয়ে একটু আপনি আলোচনা করছিলেন। আজকে একটু আপনার কাছ থেকে জানি যে সত্যিই কি বয়সকে আটকে রাখা যায়? কারণ এখন মানুষজন, মোবাইল তো সবার হাতে একটা করে মুঠোফোন আছে, তো সেখানে দেখছে তারকারা বয়স হয়ে যাচ্ছে তারকাদের, কিন্তু তাদের যে স্কিন বা তাদের যে হেয়ার বা চুলের যে থিকনেস সব কিছু ঠিক আছে। তাদের দেখে তার সাধারণ মানুষ ভাবছেন যে এইভাবে কি হয়? মানে সাধারণ মানুষ, কিন্তু আমি বলতে চাইছি উইথাউট মেডিসিন, উইথাউট ইনজেকশন, কোনো কিছু না করে তারা কি সত্যি তারা তারকাদের মতো আটকে দিতে পারে বয়সকে, বা এটা কি সম্ভব? যে কোশ্চেনটা তুমি করেছো এটা সত্যি, এটা মানে একটা মনে হয়ই যে এত সুন্দর মালাইকা অরোরা এই 52তেও এত সুন্দর, শিল্পা শেট্টি এত কি করে এত সুন্দর রয়েছে। তো আমি এটা যাচ্ছি না যে ইঞ্জেকশন, ফিলার বা কোনো স্টেরয়েডের কথায়। আমরা কি সুন্দর থাকতে পারি, এটা হচ্ছে আমাদের বেসিক কোশ্চেন, তাই তো? যে আমরা মধ্যবিত্ত হয়েও আমরা কি পারি যে নিজেদেরকে আরেকটু রিজুভিনেট করতে, বা আমরা কি আমাদের এজটাকে 5 বছর পিছিয়ে নিতে পারি? আই থিঙ্ক এটা হচ্ছে তোমার কোশ্চেন। তো এটা আমরা পারি, এটা আমরা পারি। আমাদের যখনই স্ট্রেস লেভেল কমে যাবে, আমরা যখন আমাদের ভিতরকে শান্ত করব, আমাদের কর্টিসল যখন সিক্রেশন অনেকটা কমে যাবে, সেরোটিনিন, অক্সিটোসিন আমাদের যখন বাড়বে, আমাদের কিন্তু তখন আমরা অলরেডি আমাদের অর্গানগুলো শ্বাস নিতে শুরু করবে। একটা খুব ভালো প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম যদি আপনারা রেগুলার করেন, আপনার শরীরে প্রাণবায়ু অনেকটা বেশি করে ফ্লো করবে। শরীরকে অক্সিজেন, মানে শরীরের মধ্যে অক্সিজেনের প্রবেশ করানো এটা খুব দরকার। আমাদের প্রত্যেকটা সেলে অক্সিজেন রয়েছে, এবং সেই অক্সিজেন যত বেশি করে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে যাবে, আমাদের কিন্তু প্রত্যেকটা অর্গান শ্বাস নেবে। তো এই জিনিসগুলো করলে কি হয়, আমাদের টেলোমিয়ার, মানে আমাদের তো প্রত্যেকের ক্রোমোজোম মানে ডিএনএ যে লাস্ট পার্ট রয়েছে টেলোমিয়ার, সেইটা যোগা বা প্রাণায়াম বা মেডিটেশন করলে সেই টেলোমিয়ারের লেন্থটা বাড়ে, যেটা আমাদের অ্যান্টি এজিংয়ে বা আমাদের বয়সকে কমাতে সাহায্য করে, মানে বার্ধক্যকে আমাদের আটকাতে সাহায্য করে। তো ফুড হ্যাবিট, ভালো ঘুম, শরীরকে হাইড্রেট রাখা, প্রপার নিউট্রিশন নেওয়া, এবং এই নিউট্রিশনের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস রেগুলার নিতে হবে। সেরকম হচ্ছে ওমেগা 3, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। তো এই ধরনের কিছু কিছু জিনিস আমাদের রেগুলার আমরা যদি আমাদের ফুডে রাখি, তাহলে কিন্তু আমাদের অ্যান্টি এজিং যেটা নিয়ে এখন কথা হচ্ছে, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। তো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের নিতে হবে। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি নিউট্রিশন তার মধ্যে রয়েছে নাকি শুধু ফিলার হিসাবে খাচ্ছি, সেটা দেখতে হবে। কারণ ইন্ডিয়ান আমরা মধ্যবিত্তরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাবি না আমরা কি খাচ্ছি, আমরা শুধু দুটো জিনিস ভাবি। আমাদের দুটো জিনিস থাকে, কি একটা আমার পেট ভরছে তো, আর একটা খাবারটা টেস্টি তো। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সেই সেলিব্রিটি, যাদের আমরা সেলিব্রিটি বলছি, তাদের থেকে একটু আলাদা করে দেয়। কারণ তারা কিন্তু জিভের টেস্টের জন্য খায় না, তারা এটা ভাবে যেটা আমাদের জিভের জন্য টেস্টি না, সেটা আমাদের শরীরের জন্য ভালো। তো আমরা সেই খাবারগুলো যদি একটু ভেবে খেতে পারি, খুব সিম্পল খাবার খান, স্প্রাউট খান, রাইস খান, ডাল খান। আপনি যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে আপনার পরিমাণ মতন, খুব বেশি নয়। যদি আপনি জিম বা খুব হার্ড এক্সারসাইজ মানে কার্ডিও করছেন, তাহলে আপনি 3 পিস 4 পিস মাংস নিতেই পারেন। যদি না হয় 2 পিস চিকেন খান, 1 পিস মাছ খান, মানে যেগুলো একদম আমরা ব্যালেন্স ডায়েট বলছি। ফ্রুটস রাখুন। তো এই সমস্ত জিনিস যদি আপনি রাখতে পারেন এবং আপনার খাবারের থেকে যদি আপনি সুগারকে মাইনাস করে দিতে পারেন, তাহলে শুধুমাত্র অ্যান্টি এজিং, আমার অন্যান্য অর্গান কেন, আমার স্কিন ভালো থাকবে, আমার দাঁত ভালো থাকবে, আর আমার মানে প্রত্যেকটা জিনিস শ্বাস নেবে, আমার টেলোমিয়ার বাড়বে, আমার সেরোটিনিন বাড়বে, আমার হ্যাপি হরমোন সিক্রেশন বাড়বে, ব্লিসফুলনেস কাজ করবে, আমি ভালো থাকবো, আমার এজও কমতে থাকবে। আরেকটা জিনিস অনিরুদ্ধ, হাইড্রেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে হাইড্রেট রাখা, শরীরকে যত বেশি হাইড্রেট রাখবে, আর ঘুম যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু তোমার
মানে এজকে কমানোটা খুব কঠিন কাজ নয়। আমরা শারীরিক সমস্যা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি, একটু মানসিক সমস্যায় আছি, আবার ফিরে আসি। সেটা হলো একটা রিলেশনশিপ, একটা সম্পর্ক বর্তমান সময়ের যে সম্পর্ক বা আগেকার দিনে পুরনো সময়ে যে সম্পর্ক ছিল সেটা ডেফিনেশনটা পুরো বদলে গেছে। এখনকার দিনে সম্পর্কে কয়েক বছর ভালো থাকার পর খারাপ থাকার যে বছরটা সেটা অনেকটা বেশি হয়ে গেছে, মানুষ এখন খারাপ থাকছে বেশি। তো তারা কিভাবে মানে ইন্টেন্স যে ব্যাপারটা, একটা সম্পর্কে যে একটা ইন্টেন্স ব্যাপার থাকে, গভীর যে ব্যাপারটা থাকে, সেটা এখন আর থাকছে না। এখন কয়েক বছর ভালো থাকার পরেই ঝগড়াঝাটি, তারপর ব্রেকআপ বা ডাইভোর্স, এটা হয়ে যাচ্ছে এখন মেন সমস্যা। তো এখান থেকে কেন এই মেন সমস্যাটা হচ্ছে এটাও জানা যেমন জরুরি, এবং এখান থেকে এটাও জানা জরুরি যে সলিউশনটা পাবো কিভাবে। তো দিদি একটু যদি আপনি এটাকে নিয়ে একটু ডিসকাস করেন। হ্যাঁ, রিলেশনশিপ একদম ঠিক কথা যে রিলেশনশিপের এখন অনেকগুলো নাম, অনেকগুলো টার্মস ইউজ হয়। এই জেনজি, জেন আলফা, মানে এরা বিভিন্ন রকম টার্মস ইউজ করে, যেটা সত্যি আমিও বুঝতে পারি না। তো দুটো আমি আলাদা করছি, দুটো সেগমেন্টকে আলাদা করছি। একটা হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আলাদা করছি, আর যারা মানে যদি বলো যে একটা মেয়ে একটা ছেলের মধ্যে রিলেশন খুব বেশি দিন, মানে 6 মাস ভালো থাকছে, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা অন্যদিকে টার্ন করছে। তো সেই ক্ষেত্রে সেটা তো এক্সপেকটেশন রয়েছেই, যে এক্সপেকটেশন, নিজেদের মধ্যে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ করা, তো এই জিনিসগুলো খুব কমে গেছে। তো সেই ক্ষেত্রে কি ভালো লাগছে না, মানে ব্রেকআপ, এটা এরকম হচ্ছে, আমার কথা শুনছে না, ঠিক আছে চলো ব্রেকআপ। মানে ব্রেকআপটা একটা খুব মানে বলে না যে খুব ইজি, টার্মটা খুব ইজি হয়ে গেছে, যে ব্রেকআপটা কোনো ব্যাপারই না। তো রিলেশনে যাওয়া, রিলেশন থেকে বেরোনো, মানে যে কোনো কিছু ভালো লাগছে না, মানে ঠিক আছে চলো, ওটা ব্রেকআপ হয়ে গেল। এইবার যদি একটু সিরিয়াস রিলেশনশিপের কথা বলি, এটা তো আমি বললাম মোটামুটি টিনেজদের কথাই বলতে পারো, তাহলে এটা হয়ে গেছে যে আমি সেদিনকেই একটা মানে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে ইউএসএতে এবং ইন্ডিয়াতে ডিভোর্সের পরিমাণটা কিন্তু অনেকটাই, এবং এটা আস্তে আস্তে বাড়ছে। এবং ইউএসএতে মানে ইনফার্টিলিটি বা চিটিংটা হচ্ছে নাম্বার 1, এবং তার সঙ্গে হচ্ছে আমার মানিটারি যে দিকটা রয়েছে সেটা রয়েছে। আর ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কিন্তু ইনলজ যে অসুবিধা, ইনলজের দিক থেকে যে প্রবলেমটা আছে, তার জন্য ডিভোর্স হওয়াটা একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর তার সঙ্গে তো ইনফার্টিলিটি রয়েছে, তার সঙ্গে তোমার এটাও বলতে পারো যে আন্ডারস্ট্যান্ডিং। আর যদি মানে ম্যারেজের ক্ষেত্রে বলা যায়, তাহলে আমরা সেটা দেখতে পারি যে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে এবং ইউএসএতে ডাইভোর্সের পরিমাণটা অনেকটা বেশি, ওটা দিন দিন বাড়ছে। এবং ইউএসএতে যেটা ইনফার্টিলিটি বা হচ্ছে চিটিং বা মানিটারি একটা ইস্যু ফার্স্ট র্যাঙ্ক নিয়ে নিচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কিন্তু ইনলজের থেকে যে অসুবিধা এবং ডোমেস্টিক ভায়োলেন্স, এই দুটো, মানে এই জিনিসটাই, দুটো না সরি, এই দুটো জিনিসই ভীষণভাবে ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে ডাইভোর্সের ক্ষেত্রে। আর তার সঙ্গে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এক্সপেকটেশন, টেকেন ফর গ্রান্টেড নেওয়া, তার সঙ্গে হচ্ছে কথা না বলা বা আমি এটা কম্প্রোমাইজ করব না, এই মেন্টালিটি। আগেকার দিনে কি হতো দেখো, আগেকার দিনে মা বাবার সন্তান, মানে আগেকার দিনে আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এখন প্রত্যেকেরই একটা কি দুটো সন্তান, তাদের সে খুব ভালো করে মানুষ করছে, তো মা বাবাই সবার আগে বলবে তুমি এটা মানিয়ে নেবে কেন, তুমি চলে এসো। আগেকার দিনে যেটা হতো না, যে একটু মানিয়ে নে, সমাজ কি বলবে, এটা কি এইভাবে করা যায় না, সবাই কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। এখন ছেলেমেয়েরা এটা ভাবে না যে আত্মীয় স্বজন কি ভাববে, এখন আমার ভালো থাকাটা হচ্ছে সব থেকে বড় দরকার। তো এটা কিন্তু দেখা যায় এখন ডাইভোর্সের একটা খুব বড় রিজন। আর মানে তুমি যদি নিজে আরেকজনকে না বোঝো বা তার কোথায় কষ্ট হচ্ছে, তার কোথায় ভালো লাগছে, তাহলে ডেফিনেটলি তোমার রিলেশনশিপ তো মানে সেই জায়গাটা নেবে না যেখানটায় হয়তো তোমার আশা ছিল যে হ্যাঁ এরকম হলে খুব ভালো লাগতো। তারপর রিয়েল লাইফে কাপলদের যেরকমভাবে দেখা হয়, রিয়েল লাইফে সেটা যদি তুমি করতে চাও বা সেরকম চাও, সেটা তো সম্ভব নয় সব সময়। তো এই সোশ্যাল মিডিয়া দেখবে সব জায়গাতেই কিন্তু চলে আসে, সোশ্যাল মিডিয়া দেখে সব কিছু মানে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি, এটা নয় কেন, আমার সাথে এরকম হলো না কেন। তো
তো এই ঘটনাগুলো রয়েছে। ডাউরি, এখনো পণ প্রথা রয়েছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই পরকীয়া টার্মটা এখন খুব উঠেছে, মানে এখন প্রচণ্ড ট্রেন্ডিং একটা টার্ম হয়ে গেছে যে একজন স্বামী স্ত্রী থাকার পরেও একজন থার্ড পার্সন আসছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিচ্ছে, একজন স্বামীর যে সবচেয়ে বড় অভিযোগ যে আমি যে মানুষটার জন্য করছি, মানে আমি ধরুন অফিসে যাচ্ছি বা আমি যে কোনো একটা কাজ করছি সেটা আমার পরিবারের জন্যই করছি, মানে আমার পরিবারের জন্য টাকা ইনকাম করছি, কিন্তু আবার একজন মহিলা সেই মহিলাটাই স্বামীর ওপর অভিযোগ আনছে যে আমাকে স্বামী সময় দিচ্ছে না। এই যে এই গ্যাপটা পূরণ করবে কি করে একজন স্বামী স্ত্রী? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। কিন্তু তুমি তো বললে যেটা সেটা ঠিকই, কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে আমি করছি, আমি ফ্যামিলির জন্য করছি, যেহেতু এটা একজন হাজবেন্ডের কথা আসলো যে আমি আমার ওয়াইফের জন্য, আমার ফ্যামিলির জন্য করছি, কিন্তু আমি কি দিনের শেষে গিয়ে আমার ওয়াইফকে বলছি যে আমার জীবনে তোমার কতটা প্রয়োজনীয়তা, আমি তোমাকে কতটা ভালোবাসি, বা আমার তোমাকে কতটা প্রয়োজন, বা আমার তোমার এই ছোট ছোট জিনিস এখনো খুব ভালো লাগে? তো আমি কি ভেবে নিচ্ছি, মানে এটা আমি দুজনের কথাই বলবো, যে আমরা ভেবে নিই যে সে তো সবই জানে, সে তো জানে আমি তাকে কতটা ভালোবাসি, কিন্তু কখনো কখনো বলতেও লাগে যে আমার প্রয়োজনীয়তা তোমার লাইফে কতটা, সেটা বোঝানোটাও দরকার, এবং তুমি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোটাও খুব দরকার। তো কথা বা ক্ল্যারিটি দুজনের মধ্যে থাকাটা দরকার, আর অ্যাপ্রিসিয়েট করা যে কোনো ছোট ছোট জিনিসকে, যে তুমি করেছো এটা তো তুমি করবে, এটা তোমার ডিউটি, সবসময় ডিউটি হিসাবে না ভেবে আমরা যদি এটাকে এইভাবে দেখি যে তুমি আমার জন্য এতটা করেছো, থ্যাঙ্কস, এই যে গ্র্যাটিটিউড, আমি সবসময় বলি যে থ্যাঙ্কফুল থাকো ইউনিভার্সের কাছে, নিজের কাছে, নিজের বাবা মার কাছে, যে তোমার জন্য যতটুকু করছে এটা তোমার পাওনা, যে তুমি পাচ্ছ তার কাছ থেকে, সেটা যেরকমভাবেই হোক না কেন। তখন দেখবে রিলেশনশিপ না একটা আলাদা আলাদা সৌন্দর্য ক্যারি করবে, তার জন্য তোমায় কিছু প্রেশার দিতে হয় না। এবং সেই ক্ষেত্রে এইটা মনে হয় না যে আমি তো করে যাচ্ছি, কোথায় আমার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। আগে না আমারও এটা মনে হতো যে আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা ভালো না, কিন্তু আমার কাছে এমন অনেক মহিলা এসেছেন যখন তাদের সাথে কথা বলি আমি ভাবতেও পারি না যে হয়তো তাদের লাইফের এই জায়গাটাই, কনজুগাল লাইফ বলো বা বিবাহিত জীবনে কোনো অসুবিধা চলছে, যখন তারা আমার কাছে এসে বলেন, তখন আমি দেখি যে এই মানুষটির হয়তো দুটো ছেলে মেয়ে রয়েছে, বা একটা মেয়ে রয়েছে, বা একটা ছেলে রয়েছে, তারা সমস্ত কিছু করছে, শ্বশুর শাশুড়ির জন্য করছে, তার হাজব্যান্ডের জন্য করছে, সবটাই কিন্তু করছে, কিন্তু করার পরেও নিজের যে জায়গাটা তৈরি হওয়ার কথা সেইখানটায় গিয়ে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারেনি বা তৈরি হয়নি। সেখানটা সবাই এইভাবে নিয়েছে বাড়ির বৌমা তো এটা তো করা তার ডিউটি, মানে এটা তো করবেই, মারা তো এটা করবেই। তো সেই জায়গাটা থেকে তার সেই মানে যে শূন্যতা সেটা কিন্তু থেকে গেছে। যখন সে অনেক কিছু হয়তো কান্নাকাটি করেছে, বলেছে, বুঝিয়েছে, যখন সেটা পারেনি, একটা সময় গিয়ে সে তার নিজের একটা কর্নার তৈরি করেছে। সেই কর্নারটা তার মনে হয়েছে যে সেটা বন্ধুর হোক বা সেটা আলাদা কোনো রিলেশনে গিয়ে হোক, যে আমি তো নিজে একটু ভালো থাকি, কারণ আমি ভালো না থাকলে আমি আমার ঘরের মানুষদের ভালো রাখতে পারবো না। হয়তো সে বাউন্ড, তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সে ডিভোর্স নিতে পারেনি, কিন্তু তার মানে তো এটা নয় যে সে পুরো আনহ্যাপি থাকবে তার নিজস্ব সত্তা যাকে বলি, যে তার পার্সোনাল লাইফে। তো সেই জায়গাগুলো থেকে না এই কোশ্চেন আনসারগুলো, বা আমি যদি বলি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমার ক্ষেত্রে যেমন আমি একদম সাপোর্ট করি না, কিন্তু যখন এই ধরনের সিচুয়েশন আমাকে হ্যান্ডেল করতে এবং তখন আমাকে এরকম কোশ্চেনটা আসে যে দিদি আমি কি ভুল করেছি, তখন আমি মুখের উপরে বলতে পারি না যে হ্যাঁ তুমি ভুল করেছো। আমার মনে হয় উইথ রেসপেক্ট যদি তোমার ডিটাচমেন্টটা থাকে এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে ঠিক আছে, চলো ভালো, আর না হলে একটু তো চেষ্টা আমরা করতেই পারি। মানে আমি যেটা আমার পার্সোনাল লাইফে করি, যে আমরা প্রায় উইকেই আমরা একটা কফি শপে যাই, কফি নিয়ে বসি, সেখানে অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ আমরা কখনো থাকি না, আমরা বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করি, বিভিন্ন কথা বলি, সেখানে তার ভালো লাগা বা কোনটা তার ভালো লাগছে না বা কোনটা তার খারাপ লাগছে, এবং এটা নয় যে শুধু ভালো কথা হচ্ছে, হয়তো ঝগড়াও হচ্ছে, বাট সেই যে এই জায়গাটার না খুব দরকার, যেখানে নিজের মধ্যে যে ট্রান্সপারেন্সি, ক্ল্যারিটি এটা থাকবে। তো একটু ওটা যদি ভাবা যায়, একটু নিজে হাঁটুন, দুজনে মিলে জাস্ট একটু হেঁটে একটু নিজেদের মতন করে কথা বলুন, দেখবেন
আবার মনে হবে যে হ্যাঁ তাই তো, অনেকদিন তো এগুলো পাইনি, দুজনে মিলে একটু গান শুনুন, একটা মুভি দেখতে যান, দেখবেন সেই জায়গাগুলো কিন্তু অনেকটা অন্যরকমভাবে আপনাদের দুজনের চোখে ধরা পড়ছে। আমরা সম্পর্ক নিয়ে অনেকক্ষণ ধরে অনেক ভারী ভারী কথা বলছি, একটু আমরা হালকা হই। সেটা হচ্ছে সম্পর্কে যাওয়ার আগে প্রত্যেক ছেলে বা মেয়ে চায় শরীরকে যাতে ফিট রাখি, যাতে একে অপরের যে জেনে তারা যেন আমাকে পছন্দ করে। তো সেই জায়গা থেকে অনেকে ঘি খেতে চান না, ভাবেন যে ঘি খেলে আমি মোটা হয়ে যাব। সত্যিই কি ঘি খেলে মোটা হয়ে যায়? এই একটা মানে ব্যাপার যে ঘি খেলে মোটা হয়ে যাবে, এটা একটা মিথ। ঘি হচ্ছে সুপারফুড, আর আয়ুর্বেদিকের কথা ঘি হচ্ছে অমৃত। ঘিয়ের মধ্যে এমন অনেক কম্পোনেন্ট আছে যেটা আমাদের গাট হেলথকে ভালো রাখে, আমাদের মেমোরি আর গাট রিলেশনশিপ যেটা রয়েছে সেটাকে ভালো রাখে। তোমার 2016-এ জার্নাল অফ ট্রান্সলেশন নিউরো ডিজেনারেশনে একটা জায়গায় দেখা গেছে যে সেখানে বলা হয়েছে যে ঘি তোমার ব্রেনের মানে মেমোরিকে ভালো রাখতে হেল্প করে এবং রিকভারিতে হেল্প করে। তো এটা অনেক বড় ব্যাপার। আর ঘিয়ের মধ্যে থাকে হচ্ছে বিউটারেট। তো বিউটারেট আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ দরকার, ভিটামিন। আর আমরা জানি প্রত্যেকেই যে ওমেগা-3, ওমেগা-9 এই ঘিয়ের মধ্যে রয়েছে, যেটা আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। প্রোবায়োটিকের ফুড হচ্ছে ঘি। তো ঘি ভীষণ উপকারী, ঘি আপনারা প্লিজ খান, মানে প্রতিদিন ঘি আপনাদের ডায়েটে রাখুন। সকালবেলায় যদি আপনারা গরম জলে 1 চামচ ঘি নিয়ে সেটা যদি আপনারা কনজিউম করেন, আপনাদের কোলাজেন খুব ভালো থাকবে, আপনাদের লুব্রিকেন্ট করবে, মানে আপনার যে ফুড পাইপটা রয়েছে সেটা ভালো থাকবে, আপনার ইন্টেস্টাইন গাট খুব মানে গাট হেলথ খুব ভালো থাকবে। ঘিয়ের মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আপনার শরীরকে ভালো রাখে। আর ঘিয়ের তোমার যদি আমার বলতে হয় আরেকটা জিনিস আমি বলবো যে ঘি না তোমার মেমোরিকে যেমন মানে বাড়াতে সাহায্য করছে, না মানে ঘিকে আমার যদি সুপারফুড হিসাবে বলতে হয় তাহলে বলবো ঘিয়ের স্মোক পয়েন্ট কিন্তু অনেকটা হাই। তো তাতে কি হচ্ছে, তুমি যখন রান্না করছো ঘিতে কিছু, সেটার মধ্যে কোনো রকম এমন রেডিক্যাল তৈরি হচ্ছে না যেটা আমাদের হেলথের জন্য খারাপ। আর ঘি আমরা সবাই নিতে পারি, তবে বেটার হচ্ছে ঘিকে মানে নর্মাল ভাবে তুমি নাও, সেটা পরোটায় নিতে পারো, ভাতে নিতে পারো, ডিরেক্ট ঘি নাও, ওটাকে বার্ন না করাই ভালো। তো ঘি ভীষণ ভালো, ঘি আপনারা প্লিজ নিন, ঘি আপনাদের স্কিন, মেমোরি, গাট হেলথকে খুব ভালো রাখবে। দিদি, আমরা এই একটু আগে আপনার সাথে অফ ক্যামেরাতে কথা বলছিলাম, সেটা হচ্ছে চক্র হিলিং নিয়ে। দর্শকরা যারা দেখছেন তারা হয়তো এই চক্র হিলিং নিয়ে অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন না। দিদি একটু আপনারা দিদি আপনি একটু দর্শকদের জানিয়ে দিন যে চক্র হিলিং কি এবং এটা করলে মানুষের কি কি সুবিধা হবে। চক্র হিলিং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি চক্র হিল করাই, চক্র ব্যালেন্সের আমি কোর্স করাই, কারণ চক্র হিল যদি তোমার থাকে, মানে তোমার যদি প্রত্যেকটা চক্র ব্যালেন্স থাকে, তাহলে তোমার এই যে ইমোশনাল প্রবলেম, তোমার ফিনান্সিয়াল প্রবলেম, তোমার হেলথ রিলেটেড প্রবলেম, এই সমস্ত কিছুর কিন্তু সলিউশন যদি তুমি তোমার চক্রকে ব্যালেন্স করতে পারো। মানে ধরো কারুর রয়েছে যারা কথা বলতে ভয় পায়, বা তাদের ইমোশনকে তারা বাইরে আনতে ভয় পায় বা লজ্জা পাচ্ছে, তাদের ভিতরে প্রচুর ইমোশন রয়েছে, সে কিন্তু বলতে পারছে না। সেই ক্ষেত্রে বুঝতে হবে তার থ্রোট চক্রে কোনো অসুবিধা রয়েছে। তারপরে তার হয়তো হজমের সমস্যা রয়েছে, মানে তার গাট হেলথ প্রপার না, মানে মণিপুরা চক্রে প্রবলেম রয়েছে, সে ভীষণ কনফিউশন, মানে তার মধ্যে প্রচুর কনফিউশন, স্টেবিলিটি নেই, সে ভয় পায়, মানে তার ফিয়ার অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তার রুট চক্রে প্রবলেম। তো আমরা যদি আমাদের এই চক্রকে হিল করি, মানে আমাদের তো নর্মালি কি হয়, আমাদের 7টা চক্র, মেইন চক্র আমাদের শরীরে রয়েছে, এই প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমরা শুধুমাত্র সবার কাছে তুমি জানতে পারবে যারা চক্র নিয়ে কিছু জানেও না, তারা থার্ড আই সম্পর্কে জানে, যে আমার থার্ড আইকে অ্যাক্টিভেট করতে হবে। ব্যাপারটা সেটা না, প্রত্যেকটা চক্রকে যদি তুমি ব্যালেন্স করতে পারো তাহলে তোমার যে যে প্রবলেম হতে পারে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। শুধু থার্ড আই অ্যাক্টিভেশন নয়, প্রত্যেকটা চক্রকে ব্যালেন্স করা দরকার। আমাদের যা যা প্রবলেম আমরা প্রতিদিন আমরা ফেস করে চলছি, সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের যদি চক্র হিল থাকে। বেশ, চক্র হিলিং এর ব্যাপারে আমরা জানলাম দিদি। আর বর্তমানে আরেকটা সমস্যা ইয়ং জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হলো ঘুম থেকে ওঠার পরেই লো এনার্জি ফিল করা।
এটা কেন হচ্ছে? মানে ঘুম থেকে উঠলেই মনে হচ্ছে না আবার আমি তো ঘুমোলাম, মানে ঘুমোলে আমার একটা এনার্জি তৈরি হওয়ার কথা শরীরে, কিন্তু সেটা কোথাও গিয়ে ইয়ং জেনারেশনের মধ্যে হারিয়ে যাচ্ছে। আবার তারা মনে হচ্ছে ঘুমিয়ে যায়, আরও তো 5 ঘন্টা ঘুমোয় তাহলে যদি একটু ভালো লাগে, কিন্তু দিনের শেষে তাদের লো এনার্জি হয়ে থাকে সারাদিন। তো সেটাকে বুস্ট আপ করবে কিভাবে এবং এটা থেকে বেরিয়ে আসার উপায়? কি বলতো অনিরুদ্ধ, এখন মানে দেখা যায় যে আমরা ভীষণভাবে তো ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এবং একটু আগে যে কোশ্চেনটা তুমি আমায় করলে যে একাকিত্ব, লনলিনেস, বোর হওয়া, এই সমস্ত কিছু কি হচ্ছে আমাদের কিছু এই ডিজিটালি অ্যাডিকশানটাকে আমাদের বাড়িয়ে দিচ্ছে। শুধু ডিজিটাল না, তার সাথে আদার্স অ্যাডিকশানের কথাও আমি বলবো। তো এইখান থেকে হচ্ছে আমাদের ব্রেন খুব ছোট, কিন্তু 20% এনার্জি কনজিউম করে কিন্তু ব্রেন। তো আগে আমরা মানে একদম যদি আমাদের সেই আদিম পুরুষে তুমি যাও, দেখবে যে তারা কিন্তু এই এনার্জিকে খরচ করতো খুব মেপে মেপে, যে আমি কোন কাজটা করলে কতটা এনার্জি আমার যাবে, তো ততটুকু করব, তো এগুলো এরকম ভেবে ভেবে করতো। এবং আস্তে আস্তে আমরা এখন এগুলো একটু করে ফেলেছি, এবং আমরা এখন কি করছি, আমরা ওইগুলো ভাবি না, আমরা এটা ভাবি যে আমরা রিওয়ার্ড চাই। মানে আমার ব্রেনের খাবার কি রিওয়ার্ড, যে আমি এখন যোগা করব, তো যোগা আমাকে আবার উঠে করতে হবে, আবার আমায় গিয়ে অফিস যেতে হবে, আবার আমাকে উঠে রান্না করতে হবে। তো আমার এই যে টায়ার্ডনেস, আমার ঘুম হচ্ছে না, আমার সবসময় মানে ডোপামাইন স্পাইক একদম অলরেডি সবসময় থাকছে। আমার ব্রেন চাই হচ্ছে কি করলে আমি তাড়াতাড়ি খুশি হয়ে যাব। এবং একটা জিনিস খেয়াল করবে, কোনোদিন যদি ঘুরতে যাওয়ার থাকে এবং তোমার হয়তো ভোর 5টার সময় ফ্লাইট রয়েছে বা ট্রেন রয়েছে, সেদিন তুমি 4টের সময় যখন ঘুম ভাঙছে অ্যালার্মে, তুমি ফট করে উঠে যেতে পারছো, একটুও টায়ার্ডনেস থাকছে না। কিন্তু যখন তুমি তোমার রেগুলার লাইফে থাকো, তখন ওই অ্যালার্মটা যে কতবার বন্ধ করো তার কোনো মানে ইয়ত্তা নেই। মানে অনেকবার বন্ধ হয় আমার অ্যালার্মটা, যে আর 5 মিনিট, আর 5 মিনিট। এটার মানেটাই আমার মোটিভেশন আমি পাই না। মানে আমার ডোপামাইনকে শান্ত করা, মানে আমার ডোপামাইন সবসময় চাইছে যে অ্যাক্টিভ থাকা। লিম্ফেটিক ব্রেন আমাদের কি করে, আমাদের বলে যে তোমার কোন কাজটা করলে কত বেশি আমি রিওয়ার্ড পাবো। তো সারাদিন আমি যোগা করছি, এক্সারসাইজ করছি, কাজ করছি, সবটা করে হয়তো আমার 10 ইউনিট ডোপামাইন সিক্রেশন হচ্ছে। সেখানে তুমি আধ ঘন্টা যদি তোমার মোবাইল স্ক্রল করো, তোমার 10 ইউনিট ডোপামাইন সিক্রেশন হয়ে যাচ্ছে। তো এইবার দেখো ব্রেন কি চাইবে, তাহলে তুমি এই আধ ঘন্টাই করো। আধ ঘন্টা কাজের জন্য তোমাকে মোটিভেট করবে যে তোমার না, তোমাকে প্রজেক্টটা করতে হবে, তোমাকে ওটার উপরে তোমায় ভাবতে হবে, কিন্তু তোমার কি চাইছে, না না একটুখানি স্ক্রল করে নি, কারণ ওটা তোমার মোটিভেশন, ওটা তোমার ভালো লাগবে কোথায়, ডোপামাইন তোমায় বলছে ওটা কর, ওটা করলে তো ডোপামাইন বেশি করে সিক্রেট হবে। তো এই যে সিক্রেশন, ডোপামাইনকে আমি কি করছি, আমি কন্ট্রোল করতে পারছি না, আমার স্পাইক থাকছে। তো ডোপামাইন স্পাইক, বা এখন যেটা ভীষণ একটা বড় প্যান্ডেমিক, যে ডোপামাইন ডিসেন্সিটাইজেশন, মানে ডোপামাইন ডিসেন্সিটাইজেশন হচ্ছে তোমার সব থেকে বড় প্যান্ডেমিকের আকার ধারণ করছে। তো এই জন্য এই প্রবলেমটা আমরা প্রত্যেকেই মোটামুটি ফেস করছি। বেশ দিদি, আরেকটা জিনিস সেটা হচ্ছে মুড সুইং। আমরা এখন এই টার্মটা অনেকেই বলে থাকেন যে ছেলে মেয়েদের যে একটা গসিপ যখন করতে বসে কলেজে, তো তখন সবসময় ছেলেদের যে কমপ্লেন থাকে সেটা হচ্ছে মেয়েদের সবসময় মুড সুইং হয়, ওর কথা বাদ দিত, ও সবসময় ওর মুড চেঞ্জ হতেই থাকে। এই জিনিসটা কেন মানে হয়, বা এটার মেন কারণটা কি? এটার মেন কারণ হচ্ছে মেয়েদের যে হরমোনাল ভ্যারিয়েশন রয়েছে, মানে তোমার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সেরোটোনিন, তো সেটার জন্যই হয়ে থাকে। এটা নর্মাল অন্য কোনো ব্যাপার না যে একটা মেয়ে হলে ইমোশনালি বেশি ড্রাইভ থাকবে, না এরকম না। এটা হরমোনাল ভ্যারিয়েশনের জন্যই এটা হয়ে থাকে, বা মেয়েরা একটু ইমোশনালি বেশি টাচি থাকে। আর নর্মালি পিরিয়ডসের ডেটগুলোতে, যেটাতে ধরো তোমার মেয়েদের মুড সুইং একটু বেশি হয়, সেটাও এই হরমোন সিক্রেশন ডিফারেন্ট, মানে তখন অন্যভাবে হয় বলে। বেশ, আমরা আবার একটু হিলিং এর দিকে এগিয়ে যাই। সেটা হলো আপনি একটা জিনিস নিয়ে খুব চর্চা করছেন, বা অনেক আপনার শুনেছি বা দেখেওছি, আমি নিজের চোখে দেখেছি যে আপনি সাউন্ড হিলিং করান। তো এই সাউন্ড হিলিং জিনিসটা কি, এইটা করে মানুষ কি উপকার পাবেন, এবং আপনার সাথে যোগাযোগ করবেন কি করে যারা দর্শকরা দেখছেন? সাউন্ড হিলিং এটা ম্যাজিক্যাল, মানে সাউন্ড হিলিং আমাদের সম্পূর্ণভাবে ফ্রিকোয়েন্সির উপরে কাজ করে, এবং আমাদের ভিতরে মানে যেটা আমাদের ধরো সংস্কার আমরা বলি, বা আমাদের ডিএনএ,
ডিএনএ রিফরমেশন করতে সাউন্ড হিলিং ভীষণভাবে কাজ করে এবং আমার মাইন্ডকে কাম ডাউন করতে, মানে স্ট্রেস ফ্রি করতে। যেরকম তুমি ফার্স্টের দিকে একটা কোয়েশ্চেন করেছিলে যে মেডিটেশন করছি কিন্তু অন্য কিছু মাথায় চলে আসছে। সাউন্ড হিলিং আর বা সাউন্ড মেডিটেশন বা সাউন্ড বাথ আর নর্মাল মেডিটেশনের মধ্যে পার্থক্য এখানে যে সাউন্ড হিলিংয়ের সময় তোমার মাথায় অন্য কিছু আসবেই না, মানে তুমি কষ্ট করে চিন্তা করতে চাইলেও করতে পারবে না। সেখানে তোমার শরীরের মধ্যে দেখবে, তুমি যদি এই যে ধরো আমার কাছে এই গ্লাসে জল রয়েছে, ঠিক আছে, এবার আমি এই যে একটুখানি সাউন্ড মানে একটু ভাইব্রেশন তৈরি করছি, তো আমার দেখো জলের ভিতরে কিছু ওয়েভ তৈরি হচ্ছে। তো এইটা আমার শরীর হচ্ছে 70% জল দিয়ে তৈরি। তো এই 70% যে জল রয়েছে সেটার উপরে আমি যখন কোনো ভাইব্রেশন তৈরি করব, সেটা কি হচ্ছে আমার শরীরের মধ্যে মারাত্মকভাবে সেটা ফিল করব আমরা, না যে আমার ভিতরে ভাইব্রেট করছে, আমার চেঞ্জগুলো তৈরি হচ্ছে, আমার ব্যালেন্স তৈরি হচ্ছে, আমার শরীরের মধ্যে পুরো অ্যালাইনমেন্ট যেটা হয়তো অন্যরকমভাবে প্রপার ছিল না বা এলোমেলো ছিল, সেই অ্যালাইনমেন্টটা ফিরে আসে। হ্যাঁ, একটা স্টোরি বলি যে সাউন্ড হিলিং শুধুমাত্র এখনকার না, এটা এনশিয়েন্ট টাইম ধরে চলছে এবং এটা প্রিস্টরা ভীষণ ইউজ করতো। যে কোনো হলিস্টিক সেরিমনিতে এটা ইউজ হতো। চ্যান্টিং, মানে আমরা তো আমাদের ধর্মেই রয়েছে, মানে আমরা হিন্দু, আমাদের বিভিন্ন রকম চ্যান্টিং, ওম চ্যান্টিং থেকে শুরু করে মন্ত্রা চ্যান্টিং আমরা ভীষণভাবে করি। এটাও কিন্তু সেই ভাইব্রেশন, মানে আমরা যখন চ্যান্ট করছি সেই ভাইব্রেশনটা পুরো শরীরে আমার যাচ্ছে। আমি যেমন বলি যে ভ্রামরি করো, ভ্রামরি করলে সেই যে ভাইব্রেশনটা পুরো শরীরে আমার যাবে এবং আমার ইনস্ট্যান্ট তখন বিটা ওয়েভ থেকে আলফা ওয়েভে আমাদের ব্রেন ওয়েভ চলে আসে। তো একটা স্টোরি, ছোট্ট একটা স্টোরি বলি। আফ্রিকার একটা ট্রাইবাল প্রজাতি রয়েছে, তারা যখন ভাবে যে তারা মা হবেন, তারা ফার্স্টে কী করে, একটা ফরেস্টে যায়। সেই ফরেস্টে গিয়ে তারা চুপ করে কিছুক্ষণ বসে এবং শান্ত হয় না, সেই ফরেস্টেরই কোনো সাউন্ডকে শোনার চেষ্টা করে। এবং বলা হয় যে সেই সময় সে একটা ধুন বা মিউজিক তাদের কানে আসে এবং যে সোলগুলো আমাদের চারপাশে ঘুরছে সেই সোল কানেক্ট করে নেয় এবং সে ঠিক করে যে আমি এই মায়ের ওমে আমি যাব। তো তারপরে তাদের পরবর্তী যা যা ক্রিয়া হচ্ছে সেগুলো করে, এবং সে যখন প্রেগনেন্ট হচ্ছে সে আবার সেই জঙ্গলে যায়, গিয়ে একটা ছোট সিডস নিয়ে আসে, এনে সেটাকে লাগায় এবং ওই ধুনটা থেকে সে একটা গান তৈরি করে নিজের মতন, এবং সেটা কিন্তু ওই গাছটার কাছে প্রতিদিন গিয়ে শোনায়, তার হাজবেন্ডকে শোনায়, আস্তে আস্তে পুরো গ্রামের লোকদের শোনায়। তো ওটা একটা হ্যাপি সং তৈরি হয় ওই বাচ্চাটার জন্য। তো বাচ্চা যখন উমের মধ্যে বড় হচ্ছে, সে ওই হ্যাপি সং নিয়ে বড় হচ্ছে। যখন সেই বাচ্চাটা বড় হয়, তার যখন বয়স হয় এবং সে যখন কোনো ক্রাইসিসের মধ্যে থাকে, সে ওই গাছটার নিচে গিয়ে কিন্তু ওই গানটা গুনগুন করে গাইতে থাকে এবং সেটা তাকে কি করে, সেই গুড মেমোরিগুলোতে নিয়ে আসে। তো এটা ভেবে দেখো সেই ফ্রিকোয়েন্সি। তো এই সাউন্ড হিলিংও এমন একটা জিনিস যেটা আমি নর্মালি করি। আমি ইনস্ট্রুমেন্ট মানে তিব্বতিয়ান বোল আমার, তারপরে আমি সুইং চেইন বা রেইনবো স্টিক বা রেইন স্টিক, আমি এগুলো ইউজ করি, ওয়েভ ড্রাম ইউজ করি। তো এগুলো হচ্ছে আমার যারা পেশেন্ট রয়েছে, যাদেরকে আমি হিল করতে চাই, তাদের ভিতরকে শান্ত করা, তাদের মাথার ওয়েভকে শান্ত করা, তার কর্টিসল লেভেলকে কমিয়ে দেবো। এটা প্রুভেন যে আমি হয়তো সাউন্ড হিলিংয়ের আগে তার ব্লাড প্রেশার মেপেছি যেটা ছিল, হিলিংয়ের পরে তার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে। মানে এটা আমার দেখা এবং এর ম্যাজিক্যাল এফেক্ট। এবং আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাকে, নাম্বার তো অবশ্যই এখানে দেয়া থাকবে। তো এটা যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা জানেন এটা ইনস্ট্যান্ট রিলিফ। দিদি, আমরা সাউন্ড হিলিং নিয়ে কথা বললাম এবং আরেকটা জিনিস একটু আপনার কাছ থেকে জেনে নিই, সেটা এখন জানাটা খুব জরুরি মানুষের, সেটা যোগার মাধ্যমে হোক বা যে কোনো হোক। আমি একটু মানুষকে জানিয়ে দিন যে 3S মানে স্লিপ, স্ট্রেস আর সেক্স, এই তিনটেকেই তারা কিভাবে ঠিক রাখবে তাদের নর্মাল লাইফে। স্লিপ, স্ট্রেস আর হচ্ছে সেক্স, এই তিনটে জিনিস তো খুব ভাইটাল, মানে তিনটেই খুব ভাইটাল আমাদের জীবনে। তো তোমার লাইফস্টাইল যদি প্রপার থাকে,
তোমার মেন্টালিটি যদি ঠিক থাকে, তোমার পারপাস যদি ঠিক থাকে, তাহলে এই তিনটে জিনিস খুব সুন্দরভাবে তুমি হ্যান্ডেল করতে পারবে বা ব্যালেন্স করতে পারবে। ওভার কোনো জিনিস ভালো নয়, ওভার স্লিপ ভালো নয়, ওভার স্ট্রেস ভালো নয়, ওভার সেক্স ভালো নয়, মানে কোনোটাই বেশি ভালো না, আবার কোনোটাই কম ভালো নয়। তো প্রত্যেকটারই একটা ব্যালেন্স দরকার না, আমাদের প্রত্যেকের জীবনে সব কিছু ব্যালেন্সড হতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার প্রপার মেডিটেশন, এক্সারসাইজ, তোমার কাজ করা ঠিকঠাকভাবে, তোমার হ্যাপি হরমোনের সিক্রেশন বাড়ানো, কমিউনিকেশন তোমার পার্টনারের সঙ্গে, তাকে বুঝতে পারা, ধৈর্য রাখা। ধৈর্য খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা এখন হয়তো খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে ধৈর্য না রাখতে পারা। তো ধৈর্য ধরে তার কথা একটু শোনো, তাকে একটু বোঝার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের শরীরকে ভালো রাখো, নিউট্রিশন প্রপার নাও, ঠিক করে ঘুমাও, হাইড্রেশন প্রপার রাখো, লাইফস্টাইল ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। বেশ, আমরা 3S এর কথা জানলাম। এবার আরেকটু আমরা মানসিক মানে একদম শেষের দিকে আসি, তো মানসিকভাবে মানুষ কিভাবে আরো স্ট্রং হবে সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে মানুষ না বলবে কি করে। মানে আমি চাই না ভেতর থেকে যে আমি কাজটা করি, কিন্তু তাকে হয়তো মুখ থেকে প্রকাশ করলাম যে হ্যাঁ এটা করে দেবো, তো এই না বলাটা সেটা তারা করবে কিভাবে? এটা অনেকের সাথেই হয়। এটা কিন্তু কোনো পার্সোনাল ট্রেট নয় যে না বলতে পারা। না বলতে পারা হতেই পারে যে আমি না বলতে পারি না কারণ আমি এটা ভাবি যে আমার অপোজিটে যে মানুষটাকে আমি না বলবো সে খারাপ ভাববে বা সে হার্ট হবে, আমি হার্ট করতে চাইছি না। তো এরকম অনেক সময় হয় যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে এই না বলাটা, সেই ক্ষেত্রে আমাকে না বলতে হবে। এটা একটা লার্নিং স্কিল, না বলতে পারা। গ্রুমিংয়ের ফার্স্টেই রয়েছে আগে না বলতে শেখো। মানে তুমি আবার আমি পিছনে একটু চলে আসছি, যে আমার ডোপামাইন, তুমি বলছিলে যে আমি ঘুম থেকে উঠেও আমার মনে আমার ঘুম পাচ্ছে, এটা থেকে কি করে বেরোবো? আমি আমার প্রিফ্রন্টাল কর্টেক্স যখন আমার ইনসুলাকে বলবে যে না তুমি এখন এক্সারসাইজই করবে, তুমি এখন স্ক্রল করবে না, এই যে না বলাটা একটা কিন্তু পার্সোনাল ট্রেট নয়, এটা হচ্ছে একটা লার্নিং স্কিল, যে তোমাকে না বলতে শিখতে হবে। ভগবদ গীতা কিন্তু তৈরি হয়েছিল অর্জুনের এই না বলার থেকে। তো যখন তুমি না বলছো, মানে যখন তুমি তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স তোমার ইনসুলাকে ইনস্ট্রাক্ট করছে যে না তুমি এখন মোবাইল দেখবে না, তো তখনই কিন্তু তোমার এটা মনে হচ্ছে ঠিক আছে চলো এবার আমাকে যোগা করতে হবে। তো না তোমাকে বলতে হবে এবং আস্তে আস্তে এটা শিখতে হবে। তুমি খুব সফটলি বলো, তুমি বলো আমার ইচ্ছা ছিল এটা করে দেওয়ার কিন্তু আমি পারছি না। বিভিন্ন ওয়ে রয়েছে না বলার, কিন্তু না তোমাকে তোমার বলতে না পারাটা হচ্ছে তোমার এটা কিন্তু একটা উইকনেসের মধ্যে পড়ছে। এবং এইটা আমার মনে হয় যে তোমার পার্সোনাল ট্রেট যেহেতু নয়, যে তুমি হ্যাঁ না বলতে পারো না, তুমি ভয় পাও, ইমোশনাল, তুমি সেন্সিটিভ, এগুলো পার্সোনাল ট্রেট হতে পারে, কিন্তু না বলতে পারাটা কিন্তু অবশ্যই শিখতে হবে যে কিভাবে আমি না বলবো। অর্জুন কত সুন্দরভাবে বলেছিল না যে আমি আমার আত্মীয় স্বজনকে মারবো না, বা আমি সেরকম ভাবে আমি কিছু করবোই না যেখানে যাদের সাথে আমি বড় হয়েছি, যারা আমাকে কোলে পিঠে করে বড় হয়েছে, আমি তাদের অপোজিটে যুদ্ধ করব। তো শ্রীকৃষ্ণ কিন্তু সেইখান থেকেই তাকে বোঝানো শুরু করেছে, সেই না থেকেই। তো না খুব ইম্পর্টেন্ট। যারা দর্শকরা দেখছেন, যারা এখনো না বলতে পারেননি, এবার হয়তো পেরে যাবেন, কারণ না বলাটা সত্যি খুব জরুরি। না হলে এই বর্তমান সমাজে বা এই বর্তমান সময়ে আপনি বাঁচতে পারবেন না। আপনাকে নানান দিক থেকে মানুষ তাদের নিজের স্বার্থ পূরণের জন্য তারা অনেক কিছু করে থাকে, তাই না বলাটাও খুব জরুরি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো দিদি, একদম শেষ প্রশ্ন আপনাকে, আমরা মানুষকে ক্ষমা করব কিভাবে? হ্যাঁ, মানে আমি ধরুন একটা মানুষ আমার উপর কিছু একটা করলো, অ্যাটাক করলো বা কিছু একটা আমার খারাপ করার চেষ্টা করলো, আমি মানুষটাকে ক্ষমা করব কিভাবে? মানে যেটা বলা হচ্ছে যে আমরা মার্সি বা হ্যাঁ, ফরগিভনেস। একদম। দেখো, ফরগিভ করার মানেটা কিন্তু এটা নয় যে আমি যে মানুষটা আমার সঙ্গে খুব খারাপ করেছে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, বা আমি তার সেই ভুলটাকে মানিয়ে নিয়ে আবার তার সাথে ঠিক সেমভাবে চলছি, এটা কিন্তু নয়। ফরগিভ করতে ইচ্ছা করছে না, করো না, কিন্তু ফরগিভ না করতে পারলে তোমার ভিতরে যে কর্টিসল কন্টিনিউ সিক্রেশন যার বাড়বে, তা তো তোমার লিভারের উপরে, তোমার মানে ব্রেনের উপরে এফেক্ট ফেলবে। একটা স্টোরি আমি একটুখানি বলি, আমার মনে পড়লো এই কথাটাতে। একজন টিচার
তার স্টুডেন্টদের বলেছিল যে একটা খাতায় তোমরা যাদেরকে হেট করো, যাদেরকে মানে একদম পছন্দ করো না, যাদেরকে ক্ষমা করতে পারো নি এখনো পর্যন্ত, তাদের নাম লেখো এবং তোমাদের যার নাম যতগুলো হবে তোমরা ততগুলো করে আম পাবে, ঠিক আছে? এইবার ভালো কথা, প্রত্যেকে চিন্তা করে করে এরকম নাম লিখেছে এবং এক একজনের কাছে বেশ অনেকগুলো নাম এসেছে এবং তারা ততগুলো করে আম পেয়েছে। টিচার এবার এইটা বলে দিল, তোমরা পরীক্ষায় তখনই পাশ করতে পারবে যখন এই আমগুলো তোমরা প্রতিদিন তোমাদের সাথে ক্যারি করে আবার স্কুলে নিয়ে আসবে, আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে যাবে ব্যাগে করে। তো বাচ্চাগুলোর কি হলো, তারা প্রতিদিন ওই আমগুলো ক্যারি করে বাড়িতে নিয়ে যাচ্ছে, আবার বাড়ি থেকে নিয়ে স্কুলে আসছে। সেম ঘটনা এরকম চলছে, ওদের জন্য কষ্ট হয়ে দাঁড়াচ্ছে যে কি হচ্ছে, এর মধ্যে আমগুলো পচতে শুরু করছে, তার থেকে গন্ধ আসছে, ব্যাগটা নষ্ট হচ্ছে। তো স্যারকে বলছে, স্যার কি করা যায়? না, ওটা কিছু করার নেই, ওটা তোমাদের করতেই হবে। কোনোভাবেই তারা টিচারকে মানে মানাতেই পারছে না যে আমগুলো এবার আমি ফেলে দিই। তো এইভাবে যখন একদম লাস্ট অবস্থা, মানে আমগুলো থেকে যা জল বেরোনো বাকি রয়েছে, একদম পচে গেছে, ঠিক সেই সময় টিচার বললো, এবার যাও গিয়ে তোমরা আমগুলোকে সব ফেলে দাও। যখন আমগুলো ফেলে দিল, প্রত্যেকটা বাচ্চা মানে ফিল ফ্রি যে বাঁচলাম, মানে শেষ হলো, এই জার্নি শেষ হলো মানে আম ক্যারি করার। তো এইটা একটা খুব বড় লার্নিং। আমি এই গল্পটা যেদিনকে শুনেছি, তারপরে আমার এটা মনে হলো যে আমাদের প্রত্যেকের লাইফে এরকম মানুষ রয়েছে যারা আমাদের সঙ্গে নয় চিট করেছে, নয় আমাদের হার্ট করেছে, আমাদের হয়তো ছোটবেলায় কিছু ট্রমা আমাদের রয়েছে যেটা আমরা ভুলতে পারিনি, বা আমার খুব কাছের মানুষের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি যেটা আমি ভুলতে পারিনি। তো সেগুলো যদি আমি এরকম ভিতরে স্টোর করে রাখি, তো আমার ভিতরের সব সেলগুলো পচতে থাকবে। মানে এটা একটা জাস্ট লাইক অ্যাসিড। তুমি অ্যাসিডের মধ্যে কোনো কিছুকে চুবিয়ে রাখলে দেখবে যে সেটা কিছুদিন পরে জ্বলে যাচ্ছে, একদম মানে শেষ হয়ে যাচ্ছে। তো ঠিক সেটা আমাদের এই ধরনের জিনিস হচ্ছে, যেটা আমরা আমাদের ভিতরে গ্রিভেন্স রাখছি, সেটা ভিতরটাকে নষ্ট করছে। তো ফরগিভনেস মানে আমি কখনোই এটা বলবো না যে তুমি তোমার অপোজিটে যে তোমায় কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও। তুমি নিজেকে সেই জায়গাটা নিয়ে নাও, মেনে নাও যে হ্যাঁ, এটা আমি কষ্ট পেয়েছি, আমার সাথে এটা করা হয়েছে, আমি এটাকে মেনে নিলাম, মেনে নিয়ে আমি নিজের ভিতরকে শান্ত করছি যে আমার সাথে এটা হওয়ার ছিল, হয়েছে, বা আমার সাথে এটা হয়ে গেছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যে করেছে সে তার রাস্তায় থাকুক, সে তার ঘরে থাকুক, আমি আমার মতন করে থাকি। হ্যাঁ, অবশ্যই ফরগিভনেস তো অনেক রকম হয়। এবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হলে বা মা বাবার সঙ্গে হলে, তখন আমি ডেফিনেটলি বলবো ট্রাই করো, একটু হলেও ট্রাই করো, দেন তোমরা নেক্সট স্টেপের কথা ভাবো। কিন্তু এমন কোনো মানুষ যেখানে সত্যি এরকম কিছু ঘটনা ঘটে গেছে যেটা ফরগিভ করার জায়গা নেই, সেই জায়গাটাতে তো তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ, এখানে আমার ফরগিভ করার কোনো ব্যাপারই নেই, আমি সেখান থেকে বেরিয়ে আসবো। এবং নিজেকে হিল করাটা খুব দরকার। নিজের ভিতরে সেই পচানো, মানে আমকে পচানোর কোনো মানে নেই, আমার ভিতরটাকে নোংরা করছি। তো আমার নিজেকে সেইখান থেকে ফিল ফ্রি করা, যে আমি নিজেকে ফরগিভ করছি, সেই সিচুয়েশনটাকে ফরগিভ করছি, আমি অ্যাকসেপ্ট করছি, এইটা খুব দরকার। ক্ল্যারিটি খুব ইম্পর্টেন্ট। যখন তুমি ক্লিয়ার থাকো না, যখন তোমার ভিতর পরিষ্কার থাকে, তখন তোমার মধ্যে আর এরকম কোনো ঘটনা থাকবেই না যেটা তোমাকে কষ্ট দিচ্ছে। যখন এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না, তখন ব্রিদ ইন ব্রিদ আউট খুব হেল্প করবে। মানে স্লো ব্রিদ ইন ব্রিদ আউট সবসময় হেল্প করে আমাদেরকে কাম ডাউন করতে। যে এরকম কোনো মানুষ বা এরকম কোনো ইনসিডেন্ট আমার হট করে মনে পড়লো যেটা আমাকে কষ্ট দিচ্ছে, জাস্ট টেক টাইম, 2 মিনিট নিজেকে দাও, একটু জল সিপ করো, আর স্লোলি ব্রিদ ইন ব্রিদ আউট, মুখ থেকে শ্বাস ছাড়ো, যে রিল্যাক্স ব্রিদিং, অনুলোম বিলোম, ভ্রামরি, এই জিনিসগুলো না তোমাকে আবার অ্যালাইন করতে সাহায্য করবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং সেই জায়গা থেকে আমরা আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম এবং অবশ্যই আপনার এই মূল্যবান সময় দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকরা যারা দেখছেন, আশা করি এই ভিডিওটা দেখার পর অনেক আপনার জীবনের যে সমস্যা, সেটা শারীরিক হোক বা মানসিক, 2 জায়গা থেকেই হয়তো আপনি কোথাও গিয়ে একটু সলিউশন পেয়েছেন। দিদি, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি, আর দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।